শুরুতেই আমরা দেখি শাও হোশিকে ওখান থেকে নিয়ে আসে। ড্রাঙ্ক হয়ে তো গাড়ির মধ্যে হোশি খুব উল্টা পাল্টা আচরণ করতে থাকে, যেটাতে শাও প্রচন্ড বিরক্ত হয়। এরপর তো হোশিকে ও সোফার মধ্যে রেখে নিজের রুমে চলে যায়। শাও তো নিজের রুমে গিয়ে দরজা লক করে দেয়। অনেক রাতে হোশির যখন ঘুম ভাঙে ওর কিছুটা ড্রাঙ্কনেসও কেটে যায়। ও এই বাসায় নিজেকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, আমি এখানে কি করছি, আমি এখানে কখন আসলাম। তখনই হোশি তো শাওয়ের রুম থেকে সাউন্ড শুনতে পায়। আসলে ও যে দরজা লক করেছে এখন তো লক খুলতে পারছে না, দরজাটি অনেক পুরনো ছিল। হোশি জিজ্ঞেস করে কি হয়েছে। শাও বলে এই দরজার লক আমি কেন খুলতে পারছি না। হোশি একটু অবাক হয়ে বলে তুমি দরজা কেন লক করেছো? আচ্ছা ওয়েট ওয়েট, তুমি আমাকে কি ভেবেছো? আমি তোমার রুমে এসে কি, তুমি আমাকে এতটা খারাপ কিভাবে ভাবতে পারো? শাহ বলে প্লিজ এখন কাউকে ডেকে এর লক খোলো। হোশি বলে 3টার বেশি বাজে, এ রাত 3টার সময় কে এসে তোমার দরজার লক খুলে দেবে? শাহ বলে আমার প্রচন্ড পানির পিপাসা পেয়েছে। হোশি তখন ভাবতে থাকে ওকে কিভাবে পানি দেবে। এরপর তো অন্য ব্যালকনিতে গিয়ে ও শাওকে পানি পৌঁছে দেয়। শাও তখন বলে আসলে ড্রাঙ্ক হওয়ার পর তো তুমি অনেক উল্টাপাল্টা আচরণ করছিলে, এই জন্যই আমি দরজা লক করে দিয়েছিলাম। হোশি তখন ওকে সরি বলে আমি নিজেও জানি না ড্রাঙ্ক হয়ে গেলে আমি কি করি। আবারও ওকে সরি বলে আসলে আমি তোমাকে অনেকটাই ভুল ভেবেছিলাম, কিন্তু আমি ভাবতেই পারিনি তুমি আমাকে ইন্টারভিউতে সিলেক্ট করবে। শাহ বলে এমনটা না যে আমি তোমাকে চিনি এই জন্য আমি তোমাকে জব দিয়েছি, আমি তোমার কাজগুলো দেখেছি, তোমার কাজগুলো অনেকটাই ইউনিক আর খুব ভালো, যার কারণে আমি তোমাকে হায়ার করেছি। হোশি তখন ওকে এটাও বলে আসলে এই আর্কিটেক্ট দুনিয়ায় তুমি আমার অনেক বড় এক আইডল, আমি তো তোমার ডিজাইনগুলো অনেক পছন্দ করতাম, আমার অনেক স্বপ্ন ছিল আমিও এত বড় বড় প্রজেক্টে কাজ করব। পরদিন তো হোশি খুব জলদি রেডি হয়ে অফিসের জন্য বের হতে নেয়। তখন শাহ বলে চলো আমি তোমাকে ড্রপ করে দেই। এরপর অফিসের সামনে যখন ওকে গাড়ি থেকে বের হতে বলে খুশি বলে না, আমি যদি তোমার গাড়ি থেকে বের হই তাহলে মানুষ তো আমাদের নিয়ে উল্টা পাল্টা বলবে, প্লিজ তুমি ব্যাক সাইডের গেটের সামনে আমাকে নামিয়ে দাও, আর আমি ঢোকার 5 মিনিট পরে তুমি এসো। কিন্তু শাহ তো ওর সাথে সাথে অফিসে ঢোকে। কেউই ওদেরকে নোটিস করেনি, কারণ ওদের কোম্পানিতে খুব বড় একটা রিউমার ছড়িয়েছে। ওই দিন শাহ যে প্রিন্স হাওয়ের সাথে কথা বলছিল, যে ওই ভিডিও করেছিল সে ভিডিওটা তো খুবই এডিট করে পাবলিশ করা হয়েছে। শাহকে তেমন কেউই চিনত না, আসলে ও কখনো মিডিয়ার সামনেই যেত না। ও বড় বড় কন্ট্রাক্ট বড় বড় ক্লায়েন্টদের সাথে পার্সোনালি দেখা করতো, কিন্তু ওর এই ভিডিওর ফলে তো ওর ইমেজ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এরপর তো ওই কম্পিটিশন থেকে ওদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, ওরা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে না, যেটা শাহ অনেকটাই আপসেট হয়ে পড়ে। মিস ঝাওকে বলে হয়তো কেউ ইচ্ছে করেই এটা করিয়েছে, আমরা ডিসকোয়ালিফাই হলে যাদের লাভ হবে। আমার তো মনে হচ্ছে লিং এর কোম্পানি এরকম করেছে। অন্যদিকে আমরা লিংকে দেখি যার সাথে মিস্টার সং দেখা করতে আসে। মিস্টার সং তো লিংকে শাওয়ের নিউজের কথা জানায়। পরের সিনে দেখি শাওয়ের মা ওকে কল করে আর ওকে বেশি টেনশন নিতে না করে। ওর মা তো অ্যাব্রোডে থাকতো। শাওয়ের তখন আবারও ওই ছোটবেলার ইনসিডেন্টের কথা মনে পড়ে যায়। ওর বাবার ডিজাইন করা একটি বিল্ডিং খুব বাজেভাবেই ভেঙে পড়েছিল, ওর বাবার উপর খুব বাজেভাবে এলিগেশন লাগানো হয়েছিল। আসলে ওই বিল্ডিং ভেঙে পড়াতে তো অনেকেই আহত হয়েছিল, এমনকি অনেকে নিহত হয়েছিল, যেটা ওর বাবাও মানতে পারেনি। আর তখন এগুলো মানতে না পেরে ওর বাবা সুইসাইড করেছিল। ওর বাবার ফিউনারেলে এসে লোকেরা নিজেদের রাগ ঝাড়তে থাকে। এগুলো সব চোখের সামনে শাও নিজে দেখেছিল। ও তখন থেকে প্রতিজ্ঞা করেছিল ও সত্যিটা সামনেই আনবে, ও বড় হয়ে খুব স্ট্রং হবে, নিজের বাবার নাম ক্লিয়ার করবে। অন্যদিকে আমরা দেখি কোম্পানিতে সবাই অনেক বেশি আপসেট হয়ে পড়েছিল। তখন মিস ঝাও বলে আমরা নিশ্চয়ই এই কম্পিটিশনে পার্টিসিপেট করব, আমরা নিজেদের প্রমাণ করেই ছাড়বো। মনে রেখো কম্পিটিশনের আগে অনেকেই অনেক কিছু বলবে, আমরা ভেঙে পড়বো না। মিস ঝাও তখন এমপ্লয়ীদের কাজের কথা জিজ্ঞেস করলে কেউই ওদের এই টাস্ক কমপ্লিট করেনি, একমাত্র শাও টাস্ক কমপ্লিট করেছিল, যেটাতে মিস ঝাও ওর উপর ইমপ্রেস হয়। ওরা তখন মিস্টার সানের সাথে দেখা করতে আসে। ওরা অনেকক্ষণ ধরেই ওনার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু উনি তো আসেনি। শাও বুঝতে পারে ওরা তো ওদেরকে এখন অ্যাভয়েড করতে চাচ্ছে। এরপর ওরা যখন চলে যেতে নেয় তখন শাও দেখতে পায় মিস্টার সান তো ফিশিং করে বাসায় ফিরছে, যেটাতেও প্রচন্ড রেগে যায়। শুধুই তাহলে ওদেরকে এতক্ষণ অপেক্ষা কেন করালো যদি উনি ওদের সাথে দেখাই না করে। হোশি তখন লক্ষ্য করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে মিডিয়াতে শাওকে নিয়ে অনেক আর্টিকেল লেখা হয়েছে, ওকে খুব বাজেভাবে ক্রিটিসাইজ করা হয়েছে। হোশি ভাবতে থাকে ওকে নিয়ে মানুষজন এত নেগেটিভিটি ছড়াচ্ছে, তাও ও এত কাম কিভাবে রয়েছে। এরপর শাও তো হোশিকে বলে আমি আজকে একটা মিটিং এ যাব, তুমিও আমার সাথে চলো। এরপর ও যখন মিটিং এ আসে হোশিকে বাইরে ওয়েট করতে বলে, তোমার যা ইচ্ছা তুমি তাই অর্ডার করতে পারো, কিন্তু হ্যাঁ ড্রিঙ্ক করবে না। এরপর তো শাও এক লোকের সাথে দেখা করে। শাও তখন লোকটিকে বলে আমি আপনার মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করব, আপনি ওই বিয়েতে মিস্টার শ্যাংকেও ইনভাইট করবেন। মিস্টার শ্যাং মিস্টার সং এর উপরের পদে ছিল।
এরপর তো শাও হোশির কাছে আসে আর বলে, আমি ড্রিঙ্ক করেছি যার কারণে তুমি গাড়ি ড্রাইভ করবে, আর এজন্যই আমি তোমাকে ড্রিঙ্ক করতে নিষেধ করেছিলাম। এরপর রাতে তো হোশি বাসায় এসে এগুলো নিয়ে ভাবতে থাকে। মিস্টার সং তো আমাদের সাথে কোনো মিটিংই করতে চায় না। ও তখন মিস্টার শ্যাংকে নিয়ে রিসার্চ করতে থাকে। ও তখন জানতে পারে মিস্টার শ্যাং তো সং এর উপরে পদে রয়েছে। কোনোভাবে যদি মিস্টার শ্যাং এর সাথে মিটিং করা যায় তাহলে তো আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো। ওর কাছে তখন শাওয়ের মেসেজ আসে, এই উইকেন্ডে তুমি আমার সাথে এক বিয়েতে যাবে। হোশি তখন ভাবতে থাকে নিশ্চয়ই আমার ড্রাইভার হিসেবেই নিয়ে যাওয়া হবে। পরের সিনে দেখি ওরা তো এই বিয়ের জন্য রওনা দেয়। হোশি ড্রাইভ করছিল। ওই বিয়ের অনুষ্ঠান তো এক আইল্যান্ডে ছিল, যেখানে যেতে হলে বোটে করে ওদের যেতে হবে। হোশি বলে, আমি তোমার জন্য তাহলে এখানেই ওয়েট করছি। শাহ বলে, না, তুমিও আমার সাথে বিয়ে অ্যাটেন্ড করবে আমার পার্টনার হিসেবে, যেটাতে ও একটু অবাকই হয়। শাহ তখন বলে, আমরা যে হোটেলে যাব সে হোটেলটা আমি নিজেই ডিজাইন করেছিলাম, যেটাতে হোশি প্রচন্ডই অবাক হয়ে যায়। ও যখন হোটেলটি দেখে তখনও আরো বেশি অবাক হয়। এরপর তো ওরা বিয়েতে আসে, যেখানে শাও হোশিকে ব্রাইডের সাথে পরিচয় করিয়ে দেয়। ব্রাইড তো ওর সিনিয়র ছিল, ওরা ইউএসএ তে একই ভার্সিটিতে পড়াশোনা করেছিল। ব্রাইড তখন তার হাজব্যান্ডকে ডাকে শাওয়ের সাথে দেখা করানোর জন্য। এরপর তো ব্রাইড ওর হাজব্যান্ড মিং কে ডাকে। মিং এর নাম শুনেই হোশি অনেকটাই অবাক হয়ে যায়। হোশি যখন মিংকে এখানে দেখে তখন তো ও অনেকটাই অবাক হয়। মিং আর কেউই ছিল না, ওর ফিয়ন্সে, যে এঙ্গেজমেন্টের দিন ওকে ধোকা দিয়েছিল। হোশি তখন অনেকটাই শকে চলে যায়। ওর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। ও তখন বুঝতে পারে মিং ওকে কেন চিট করেছে, কারণ মিং এত বড় লোক এক বিজনেসম্যানের মেয়েকে পেয়েছিল। মিং এখানে হোশিকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, যেগুলো শাও নোটিস করে। হোশি তো সাথে সাথে ওখান থেকে চলে যায়। তখনই মিস্টার শ্যাং আসে। শাও তো মিস্টার শ্যাং এর সাথে কথা বলতে চলে যায়। হোশির মনটা অনেক বেশি খারাপ ছিল। নিজেকে খুব শক্ত করে ও শাওকে খুঁজতে থাকে। তখন ব্রাইডোর সামনে চলে আসে। হোশি তো ওকে আবারও কনগ্রাচুলেট করে। দূর থেকে মিং যখন দেখতে পায় ওর ব্রাইড হোশির সাথে কথা বলছে তখন তো ও অনেকটাই ভয় পেয়ে যায়। ও তো ওদের কাছে যেতেই না, কিন্তু কিছু গেস্ট ওর সামনে চলে আসে, যার কারণে ও আর যেতে পারে না। একটু পর ও তো হোশিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও হোশিকে না দেখতে পেয়ে অনেকটাই আপসেট হয়ে পড়ে। এরপর তো ওর মাকে এসে বলে, এখানে তো হোশি এসেছে, আমার তো মনে হচ্ছে এই বিয়েটা ও নষ্ট করতে এসেছে। তখন ওর মা বলে, আরে তুমি টেনশন নিও না, আমি কখনোই এটা হতে দেব না। ওর মা তো খুবই বদমাইশ এক মহিলা ছিল। হোশিকে ফলো করতে করতে দেখতে পায় ও তো ওয়াশরুমে গিয়েছে। তখন তো বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর হোশির কাছে শাওয়ের টেক্সট আসে আর ওকে এক রুম নম্বর বলে, যেখানে তাড়াতাড়ি আসতে বলে। ল্যাপটপ আর ট্যাব নিয়ে শাও তো মিস্টার শ্যাং এর সাথে মিটিং এ ছিল আর নিজের ক্লারিফিকেশন দিতে থাকে। আমার কাছে প্রমাণ রয়েছে আমি কম্পিটিশন নিয়ে কোনো বাজে কথা বলিনি। হয়তো কেউ ভিডিও করে এডিট করে আমাকে বদনাম করতে চেয়েছে। আমার কাছে তো রিয়েল ফুটেজও রয়েছে। তাও কনফারেন্স করার চেষ্টা করে যেভাবেই হোক এই কম্পিটিশনে ওদেরকে পার্টিসিপেট করতে দিতে, আর নিজের ফোনে তো ওই ভিডিও রেকর্ডও দেখায়। হয়তো কেউ আমাকে ডিসকোয়ালিফাই করার জন্যই মিথ্যে নিউজ ছড়িয়েছে। তখন মিস্টার শ্যাং বলে, ওকে এখন তাহলে তুমি তোমার প্রজেক্ট দেখাও আমাকে। শাও ভাবতে থাকে এতক্ষণ হয়ে গেল এখনো হোশি কেন আসছে না। এদিকে হোশি তো কোনোভাবেই দরজা খুলতে পারছিল না। ও বুঝতে পারছে না বাইরে থেকে কে দরজা লক করলো। ও চাচ্ছিল না ওর জন্য শাওয়ের কোনো ক্ষতি হোক। ও বুঝতে পারছিল না কিভাবে বের হবে। তখন তো একটি জানলা খুলে উপর থেকে লাফ মারে। অনেক কষ্ট করে ও ওখান থেকে বের হয়ে আসে, কিন্তু বেচারির জুতা তো ওখানেই পড়ে যায় আর পায়েও প্রচন্ড ব্যথা পায়। অনেক কষ্ট করে ও ছুটে ওই রুমে পৌঁছে যায়। এরপর তো শাও ওর ডিজাইনগুলো মিস্টার শ্যাংকে দেখায়, যেগুলো দেখে তো মিস্টার শ্যাং অনেকটাই খুশি হয় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে কম্পিটিশনে ইন করার ব্যবস্থা করছি। তখন শাও লক্ষ্য করে হোশির পায়ে তো জুতো নেই আর ও তো খুব উইয়ার্ড ভাবে হাঁটছে। এরপর তো ও স্টাফদের বলে হোটেল থেকে স্লিপার আনায়। শাও তখন বলে, চলো এখন আমরা ভ্যানুতে যাই। হোশি বলে, না, আমি যেতে পারবো না, আমি এখানে ওয়েট করছি, তোমাদের পার্টি শেষ হলে আমাকে বলো। আর এমনি তো আমি এখন স্লিপার পরে রয়েছি, যেহেতু আমি তোমার সাথে এসেছি, তোমার কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করছি, সেহেতু এভাবে আমি যেতে পারবো না। কিন্তু শাও ভালো করে বুঝতে পারে কিছু তো হোশির হয়েছে। শাহ যখন ভ্যানুতে যেতে নেয় তখনও দুজন ছেলের কথা শুনতে পায়, যারা মিং এর ফ্রেন্ড ছিল। মিং কতটা চালাক, ওরে বিয়েতে নিজের এক্স গার্লফ্রেন্ডকেও ইনভাইট করেছে। এরপর তো শাহ ভাবতে থাকে হোশি বলল কেউ বাইরে থেকে ওকে দরজা লক করে দিয়ে চলে গিয়েছে। ও তখন সিকিউরিটি রুমে এসে চেক করে আরো দেখতে পায় মিং এর মাই তো বাইরে থেকে দরজা লক করেছিল। ও তখন ভালো করেই বুঝতে পারে মিং এর এক্স গার্লফ্রেন্ড আর কেউই না, হোশি ছিল। শাহ তখন হোশির কাছে আসে আর বলে, মিং তোমার এক্স বয়ফ্রেন্ড তাই না, যে তোমাদের এঙ্গেজমেন্টের দিন তোমাকে চিট করেছিল? আর হ্যাঁ, ভ্যানুতে স্লিপার পড়ে গেলে আমার কোনোভাবেই কোম্পানির ইমেজ নষ্ট হবে না, কিন্তু তোমার নিজের সাথে যতটা খারাপ হয়েছে সেটা এখন তুমি চুপচাপ সামনে দেখবে, তোমার সাথে অনেকটাই খারাপ হবে। এরকম মানুষদেরকে তো একটা শিক্ষা দেওয়া উচিত।
চলো আমার সাথে ভ্যানুতে চলো। এদিকে ভ্যানুতে ওদের বিয়ে শুরু হয়ে যায়। মিং আর ওর মা তো অনেকটাই রিল্যাক্স ফিল করছিল, কারণ কোনোভাবেই এখানে হোশি আসবে না। ও যখন রিং পরাতেই নেয় তখনই শাও ওখানে হোশিকে নিয়ে আসে, আর হোশিকে এখানে দেখে বেচারা প্রচন্ড ভয় পেয়ে ওর হাত থেকে রিংই পড়ে যায়। আরে রিং তো পুরো হোশির পায়ের কাছে গিয়ে পড়ে। হোশি তো রিংটি তুলতেই নেয়, শাও তো ওকে তুলতে দেয় না। মিং তোমার সামনে থেকে তুলবে। এরপর তো মিং ওর পায়ের সামনে থেকে এসে ওই রিংটি নিয়ে যায়। এরপর তো ওদের ওয়েডিং সেরেমনি কমপ্লিট হয়ে যায়। ওরা তো আগে বিয়ে রেজিস্টার করেছিল, আর হোশি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি হোশি যখন ব্রাইডের সাথে কথা বলছিল তখন ও জানতে পারে ওরা তো 1 বছর ধরে ডেট করার পর বিয়ে করেছিল, এখন শুধু বিয়ের অনুষ্ঠান হচ্ছে। হোশি তখন বুঝতে পারে মিং তো ডাবল টাইমিং করেছিল, ওকে আগে থেকে চিট করেছে, আর ওকে এতটাই বোকা বানিয়েছে যে এঙ্গেজমেন্টের দিনও সবার সামনে খুব বাজেভাবেই ওকে ধোকা দিয়েছে। আর এ ব্রাইড নিজেও জানতো না ওর হাজবেন্ড যে এতটা খারাপ। রাতে তো সবাই পার্টিতে ছিল। মিং তো হোশির সামনে খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। এই মেয়েটিকে অন্য কোথাও যেতে বলো, ও তো জুতোও ঠিক মতো পরে আসেনি, স্লিপার পরে এসেছে। একটা কাজ করো, ওর জন্য জুতোর অ্যারেঞ্জ করে দাও, ওকে এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগছে। যেটা শুনে শাও প্রচন্ড রেগে যায়। এগুলো তো তোমার মায়ের জন্যই হয়েছিল, তোমার মাই ওকে এক রুমে বাইরে থেকে লক করে দিয়েছিল। এখানে তো শাও সব কিছু বলে দেয়। হোশি তো মিং এর এক্স গার্লফ্রেন্ড ছিল, আমরা এখানে জাস্ট বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। কিন্তু মিং ভেবেছিল হোশি ওর বিয়ে নষ্ট করতে এসেছে, যার কারণ ওর মা তো হোশি এক রুমে আটকে রেখেছিল। মিং আর হোশির তো এঙ্গেজমেন্টের কথা ছিল, কিন্তু এঙ্গেজমেন্টের দিন মিং ভ্যানুতে পৌঁছায়নি, আর ওকে খুব বাজেভাবেও চিট করেছিল। এমনকি ও ডাবল টাইমিং করেছে, মিস্টার শ্যাং এর মেয়েকে পটিয়ে বিয়ে করেছে। একসাথে তো ও দুটা রিলেশনশিপে ছিল। ও যে মিস্টার শ্যাং এর মেয়েকে ভালোবাসে এমন তা না, শুধু তো টাকার জন্য বিয়ে করেছে। ও শুধুমাত্র ওর ফিউচারের জন্য এগুলো করেছে। যেগুলো জানতে পেরে তো ব্রাইড অনেকটাই রেগে যায়। তোমার সাহস কি করে হলো আমাকে ধোকা দেওয়ার, আমাকে তুমি কিভাবে বোকা বানালে? যেটাতে শাও অনেকটাই খুশি হয়। হোশি তো অনেকটাই অবাক ছিল, শাও ওর হয়ে কেন রিভেঞ্জ নিল। এরপর তো শাও হোশির জন্য জুতোরও অ্যারেঞ্জ করে। হোশির পায়ে প্রচন্ড ব্যথা ছিল, ও হাঁটতে পারছিল না। শাও তখন ওকে পিগি ব্যাগ রাইড দেয়। হোশি তো অনেকটাই আনকমফোর্টেবল ফিল করছিল। ও তখন বুঝতে পারে শাও কতটা কাইন্ড সোল। এরপর তো ওরা ওই আইল্যান্ড থেকে চলে আসে। হোশি শাওকে বলে তুমি আমাকে ভার্চুয়াল গেম স্টেশনের সামনে নামিয়ে দিও। শাও একটু অবাক হয়ে বলে এত রাতে তোমার এই পায়ে ব্যথা নিয়ে তুমি গেম খেলতে যাবে? হোশি বলে না না, আমি তো ওখানে সামনে যে একটা কফি শপ রয়েছে এর উপরের ফ্লোরে থাকি। এরপর তো শাওকে ওখানে নামিয়ে দেয়। শাও একটু অবাক হয়ে যায়, উপরের ফ্লোরটি তো একটি স্টোর ছিল, এই ছোট স্টোরে ও কিভাবে থাকছে। হোশি তখন উপরে চলে যায়। শাও বাইরে হোশির ফ্রেন্ডের নাম্বার দেখে ওকে কল করে জানায়। ঝাও যখন এখানে আসে তখন দেখতে পায় বাইরে তো বেশ কিছু মেডিসিন রাখা ছিল। এরপর ঝাও তো মেডিসিন নিয়ে উপরে আসে, আর হোশিকে বলে তুই ব্যথা পেয়েছিস কিভাবে? আমাকে তোর এক কলিগ কল দিয়ে জানালো, আর বাইরে তো তোর জন্য মেডিসিনও রেখে গিয়েছে। যেটাতে শাও একটু অবাক হয়, মনে মনে অনেকটাই খুশি হয়, আর ঝাওকে সবকিছু বলে। আসলে ওকে দেখে ততটা খারাপ মনে হয়, ও একদমই খারাপ না। পরদিন হোশি যখন অফিসে আসে তখন তো সব এমপ্লয়িরাই জানতে পারে ওদের আবারও কম্পিটিশনে পার্টিসিপেট করার পারমিশন দিয়েছে, যেটাতে সবাই প্রচন্ড খুশি হয়। আর সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে শাওকে নিয়ে যে রিউমার ছড়ানো হয়েছিল ওগুলোও ক্লিয়ার হয়ে যায়। সবাই তখন এটাতে একটু অবাক হয়, শাওয়ের কাছে যদি আগে থেকে ভিডিওটা ছিল তাহলে ও কেন আগে পাবলিশ করলো না। শাও তো ওই গাদ্দারকে ধরতে চেয়েছিল যে ওদের কোম্পানিতে থেকে ওদেরই বদনাম করতে চেয়েছে, যে খুব সিনিয়র এমপ্লয়ি ছিল। ওই বেটা তো ভয়ে রিজাইনও নিয়ে নিয়েছে, লিং এর কোম্পানিতে জয়েন করবে বলে। কিছুদিন পর তো এক মিটিং এ ডাকা হয়, যেখানে সব কম্পিটিটররা মিটিং করতে আসে। এখন এখানে ওই এমপ্লয়িকে দেখতে পায় যার নাম জিহান ছিল, যে আসলে ওদের সাথে গাদ্দারি করেছে। হোশি যখন গাড়ি থেকে কিছু ফাইল আনতে যায় ও তো জিহানকে দেখতে পায়, আরও বুঝতে পারে জিহান এখানে এসেছে আবারও কিছু গড়বড় করতে। ও ওকে এখানে দেখে অনেকটাই রেগে যায়। তখন তো দুজনের মধ্যে একটু ঝগড়াই লেগে যায়। জিহান রেগে হোশির গায়ে হাত তুলতেই নেয়, তখন কেউ একজন এসে জিহানকে থামায়, যে আসলে লিং ছিল। লিং তখন ওকে দেখেই চিনে ফেলে। হোশি তো ওদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল। এরপর তো ওরা দুজন একসাথেই লিফটে ওঠে। লিং হোশিকে আবারও দেখে অনেকটাই খুশি হয়। এরপর ওরা দুজন তো একসাথে মিটিং রুমে এন্টার করে। শাও ওদের দুজনকে একসাথে দেখে একটু অবাকই হয়। এরপর তো হোশি এক এমপ্লয়ি থেকে জানতে পারে লিং তো ওদের কম্পিটিটর কোম্পানির বস ছিল। পুরো কোম্পানিটি ওদের ফ্যামিলির। ডায়নামিজম কোম্পানি জুলিং কোম্পানির অনেক পরই শুরু করেছিল। ডায়নামিজম কোম্পানি অনেক বড় বড় প্রজেক্ট সামলিয়েছিল, যেগুলো জুলিং কোম্পানির পাওয়ার কথা ছিল। এই দুই কোম্পানি তো সব জায়গায় কম্পিটিটর হিসেবেই রয়েছে। বলতে গেলে এই দুই কোম্পানির মধ্যে স্নায়ু যুদ্ধ চলছে।
মিটিং শেষ হতো হোশি আর শাও যখন যেতে নেয় ওদের সাথে লিং এর দেখা হয়। লিং হোশিকে বলে তোমার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো, আশা করছি আবারও আমাদের দেখা হবে। এটা বলে ও চলে যায়। ও শাওয়ের সাথে কোনো কথাই বলে না। আসলে লিং ইচ্ছে করে এরকমটা করেছে। এরপর তো ও যখন গাড়িতে ছিল জেহান ওর সাথে দেখা করে। লিং অনেক বেশি রেগে যায়, তোমাকে কে বলেছে এখানে আসতে? জেহান বলে আমি তোমার জন্য কাজ করেছি, যেটা বলেছো সেটাই করেছিলাম, তাহলে এখন কেন আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমাকে তোমার কোম্পানিতে জব কেন দিচ্ছ না? যদি তোমার কোম্পানিতে না হয় তাহলে অন্য কোনো কোম্পানিতে জবের ব্যবস্থা করে দাও। এখন আমার এই কাজের সম্পর্কে সবাই জেনে গিয়েছে, আমি কি করব? আমার পরিচয় বদলে নেব, নাম পরিবর্তন করব? তখন তো লিং ওখানে শাওকে দেখতে পায় আর বলে যারা নাম পরিবর্তন করে তারা তো অনেকটা প্যাথেটিক হয়। এখানে আমরা জানতে পারি ছোটবেলায় শাওয়ের নাম তো অন্যটা ছিল, ও নিজের সারনেম পরিবর্তন করেছিল। ওর মাই ছোটবেলা ওর সারনেম চেঞ্জ করে নিজের সারনেম লাগিয়ে দিয়েছিল, হয়তো ওর বাবার ওই স্ক্যান্ডালের পরই, যাতে করে ওই স্ক্যান্ডাল শাওয়ের লাইফে কোনো ইম্প্যাক্ট না ফেলে। এখানে আমরা এটাও জানতে পারি লিং আর শাও দুজন দুজনকে ছোট থেকেই চেনে। শাওয়ের তখন মনে পড়ে এই জুলিং কোম্পানি তো ওর বাবাই শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে কেউ এই কোম্পানি ওদের থেকে নিয়ে যায়। আজকে তো শাও জুলিং কোম্পানিতে আসে। এরপর তো ও লিং এর সাথে দেখা করে আর বলে তুমি আমার পিঠ পিছু যা করছো এগুলো আমার কিছুই হবে না, আমি ভালো করেই জানি জিহান যা করেছে তোমার কথাই করেছে। তখন লিং বলে তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে আমি যে ওকে এগুলো করতে বলেছি? যদি তোমার কাছে প্রমাণ না থাকে তাহলে তুমি এভাবে কাউকে দোষারোপ করতে পারবে না। পরের সিনে হোসির কাছে ওর মা কল করে বলে ওর জন্য পার্সেল করে কিছু খাবার পাঠিয়েছে। শাহ যখন বাসা আসে বাইরে খুব বড় একটা পার্সেল দেখতে পায়। এরপর তো হোসি ওকে কল করে বলে এগুলো আমার মা আমার জন্য পাঠিয়েছিল, আমি চাই তুমি এই খাবারগুলো এনজয় করো। পরের দিন তো হোসি ওর এক কলিগের সাথে কিছু জায়গা দেখতে আসে, যেখানে ও দেখতে পায় ওই একই জায়গায় তো লিংও আসে। এখানে ওরা ওদের প্রজেক্টেরই কাজ করতে এসেছিল। হোসি তো ওর কলিগ থেকে জানতে পারে লিং এর সাথে অনেক বড় বড় মানুষেরই হাত রয়েছে, যার কারণে কনস্ট্রাকশনের খরচ অনেকটাই কমে যায়। তখন ওর কলিগ বলে কিন্তু আমার শাওয়ের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে, নিশ্চয় আমরা পারবো। এরপর কলিগের কাছে অফিস থেকে কল আসে, যার কারণে কলিগ বলে এখনই আমাদের যেতে হবে। হোসি বলে আজকের টাস্ক তো আমরা কমপ্লিটই করিনি, তুমি চলে যাও, আমি কাজ শেষ করে আসছি। ও যখন কাজ করছিল তখন আমরা দেখি দূর থেকে লিং ওকে দেখতে পায়। ও তখন দেখতে পায় হোসি তো খুব ডেডিকেশন দিয়ে কাজ করছে। হোসি এতটা কাজে মগ্ন ছিল ও তো লক্ষ্যই করেনি ওয়েদার যে অনেক খারাপ হয়ে গিয়েছে, অনেক বৃষ্টি শুরু হয়েছে। ও তখন নিজের জিনিসপত্র গুছিয়ে তাড়াতাড়ি ওখান থেকে যেতে নেয়, কিন্তু এই সময় তো এখানে কোনো গাড়িও পাওয়া যাবে না। তখনই ওখানে লিং আসে, চলো আমি তোমাকে ড্রপ করে দেই। হোসি বলে না না আমি যেতে পারবো। তখন লিং বলে এ সময় এই জায়গায় তুমি কোথায় গাড়ি পাবে? এদিকে শাহ যখন মিটিং এ ছিল ও তো ওই স্টাফকে হোসির ব্যাপারে জিজ্ঞেস করে। স্টাফ বলে হোসি ওখানেই রয়েছে, আর হ্যাঁ আজকে তো ওখানে লিংও গিয়েছিল। শাহ বলে তাহলে হোসি কেন এখনো আসছে না? বাইরের ওয়েদার তো অনেক খারাপ। এরপর স্টাফ শশীকে কল করে এ ব্যাপারে জিজ্ঞেস করে তুমি কি রওনা দিয়েছো, ওখানে গাড়ি কিভাবে পাবে? হোসি বলে আসলে মিস্টার লিং আমাকে ওনার গাড়িতে লিফট দিয়েছে। শাহ যখন এটা জানতে পারে তখন তো ও প্রচন্ড জেলাস হয়ে যায়। এদিকে লিং তো হোসির সাথে কথা বলার চেষ্টা করে, ও তো এখানে ডায়নামিজম কোম্পানির নামে বদনাম করতে থাকে। মিস্টার শাও কতটা ইরেসপন্সিবল, এভাবে একটা ফিমেল এমপ্লয়িকে এরকম জায়গায় কিভাবে পাঠায়, আর এরকম ওয়েদারে কোনো গাড়িও পাঠায়নি। এটাই আমার আর মিস্টার শাওয়ের সাথে ডিফারেন্স। আমি একটা জেন্টলম্যান, যেটা ও চাইলেও কখনো হতে পারবে না। এই জন্যই আমি তোমাকে গাড়িতে লিফট দিয়েছি। কিন্তু তখনই আমরা দেখি ওদের গাড়ির সামনে একটি গাড়ি চলে আসে, যেটা একদম ওদের গাড়ির সামনে এসে থামায়। আর তখন আমরা দেখি ছাতা নিয়ে মিস্টার শাও গাড়ি থেকে বের হয়, আর এসে হোসিকে বলে এখনই তুমি গাড়ি থেকে বের হও। আর হোসিকে ও ওখান থেকে নিয়ে আসে। ওর এরকম আচরণে লিং অনেকটাই অবাক হয়। শাও হোসিকে বলে তুমি লিং এর মতো লোকের থেকে দূরে থেকো, এটাই তোমার জন্য ভালো হবে। এটা শুনে তো হোসির অনেকটাই খারাপ লাগে। ও ভাবতে থাকে হয়তো শাও আমাকে বিশ্বাস করে না। আচ্ছা তুমি কি আমাকে সন্দেহ করছো, যার কারণে এই বৃষ্টির মধ্যে তুমি ছুটে এসেছো? শাও কিছু বলার আগেই ওর কাছে এক কল আসে। ও যখন কথা বলা শেষ করে তখন ও দেখতে হোসি তো ওকে কিছু না বলেই চলে গিয়েছে, যেটাতে শাও বুঝতে পারে হোসি যে ওকে ভুল বুঝে। শাও ভাবতে থাকে তোমার জন্য টেনশন হচ্ছিল, এই জন্য আমি ছুটে এসেছি, আমি তোমাকে কেন সন্দেহ করব? কিছুদিন ধরেই শাও লক্ষ্য করে হোসি তো ওকে ইগনোর করছে, কাজ ছাড়া ওর সাথে কোনো কথাই বলে না, যেটা ওর কাছে প্রচন্ড খারাপ লাগে। ও তো নিজেকে ক্লিয়ার করতে চাচ্ছিল, কিন্তু ও কখনোই নিজের ফিলিংস এক্সপ্রেস করতে পারতো না। অন্যদিকে শাও তো হোসিকে এসে বলে ইদানিং তো তুমি কাজ নিয়ে অনেক ব্যস্ত, আমার কাছে দুটো ফ্রি টিকিট রয়েছে, ভার্চুয়াল গেমে যাবে? আমার হাজবেন্ড তো ওর কোম্পানির বসকে ওই গেমে নিয়ে যাবে কিছু আইডিয়ার জন্য, চলো আমার সাথে তুমিও চলো।
এরপর ওরা যখন গেম স্টেশনে আসে তখন আমরা দেখি স্যাং এর বস তো হোশির সাথে ফ্লার্ট করতে থাকে, যেটাতে হোশি প্রচন্ড রেগে যায় কিন্তু কিছু বলতেও পারে না। এরপর তো ওরা যখন গেমে জয়েন হয় তখন তো হোশি দেখতে পায় ওর ক্যারেক্টার ছিল এ ব্যাটারি ওয়াইফের, যেটাতে ও প্রচন্ড আপসেট হয়ে পড়ে। তখনই ও জেনারেলকে দেখতে পায়, যেটা আর কেউই না, শাও ছিল। শাও এখানে ওই লোকের সাথে হোশিকে দেখে অনেকটাই জেলাস হয়ে যায়। গেমের মধ্যে পুরোটা সময় তো ওই লোক হোশিকে ফলো করতে থাকে। হোশি তখন অনেকটা বিরক্ত হয়ে যায়, তুমি আমাকে ফলো কেন করছো? তখন লোকটি বলে, আমার ক্যারেক্টার তোমার হাজব্যান্ড, তো আমি তো তোমার সাথেই থাকবো। ও তো কিছু বলতেও চাচ্ছিল না, কারণ এই লোক তো ঝাও এর হাজবেন্ডের বস। যদিও খারাপ কিছু বলে তাহলে সব রাগ ঝ্যাং এর উপর দেখাবে। এরপর ওরা যখন এক জায়গায় আসে, হোশি লোকটিকে এক জায়গায় রেখে ওখান থেকে পালিয়ে যায়। এরপর ওদের দুজনের যখন দেখা হয় ওরা তো গেম নিয়ে কথা বলতে থাকে, কিন্তু হোশি নিজের ক্ল্যারিফিকেশন দেয়। ও মিস্টার লিং এর সাথে ওদের কোম্পানি রিলেটেড কোনো কিছুই বলেনি। আর শাও বোঝানোর চেষ্টা করে ও তোকে সন্দেহই করেনি। এরপর শাও বলছে, তুমি তোমার ক্যারেক্টারের হাজবেন্ডের সাথে এত চিপকা চিপকি কেন করছো? হোশি বলে, আমার তো ইচ্ছে করছে ওকে আমি ইচ্ছে মতো থাপড়াই, কিন্তু আমি কি করব? আমার ফ্রেন্ড ঝাও এর হাজবেন্ডের বস, ও কিছু বলতেও পারছি না। আমি তো চাইও না ওই লোকটা যাতে আমার সামনে আসুক। তখন শাও বলে, তুমি টেনশন করো না, ওই লোকটা থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। কিছুক্ষণ পরে আমরা দেখি ওকে খুঁজতে খুঁজতে ওই লোকটি এখানে চলে আসে। এরপর তো শাও হোশিকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর তো ওরা ওদের গেমের রুলস ফলো করতে থাকে। শাও ভাবতে থাকে, নিশ্চয়ই হয়তো হোশি আবারও এবার আমাকে গেমে হারাতে চাইবে। কিন্তু তখন ও দেখতে পায় হোশি তো ওর পকেটের মধ্যে ওই ফর্মুলা রেখে গিয়েছে, যেটাতে ও অনেকটাই অবাক হয়। এরপর তো ও হোশির কাছে আসে, তুমি এত পরিবর্তন কিভাবে হয়ে গেলে? তুমি সবসময় আমার বিপক্ষে ছিলে, আমাকে হারাতে চাইতে, কিন্তু আজকে তুমি নিজ থেকে আমাকে ফর্মুলা কেন দিচ্ছ? তখন হোশি বল, আমার তো মনে হচ্ছে আজকে উইনার তুমিই হবে, তো এই জন্য আমি তোমাকে হেল্প করলাম। এখানে তো ও ইনডিরেক্টলি এটাই বোঝাতে চায় ওই কম্পিটিশনে পার্টিসিপেট করলে ও শাওকে সর্বোচ্চ হেল্প করবে, যেভাবে শাওকে জেতানোর চেষ্টা করবে। অন্যদিকে আমরা দেখি ঝ্যাং এর বস তো হোশিকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। এ হোশি মেয়েটির ক্যারেক্টারই ভালো না, একবার আমাকে অ্যাট্রাক্ট করে আবার ওই জেনারেলকে অ্যাট্রাক্ট করে। তুমি তো ওদের দুজনকে একসাথে দেখেছি। যেগুলো শুনে ঝাও প্রচন্ড রেগে যায়, তোমার সাহস কি করে হয় আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বাজে কথা বলার? আমি নিজের চোখে দেখেছি তোমার ক্যারেক্টার কতটা খারাপ। তুমি ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছো, ও তোমাকে পাত্তা দেয়নি, এর জন্য তুমি বাজে বাজে কথা বলছো। লোকটি তখন প্রচন্ড রেগে যায়, ঝাওয়ের সাথে প্রচন্ড কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তো ওই বেয়াদব লোকটা ঝাওয়ের গায়ে হাত তুলে বসে। তখনই ওখানে হোশি চলে আসে, আর এগুলো দেখে ও প্রচন্ড রেগে যায় আর নিজে এসে খুব জোরে এক ওকে চর মারে, যেটাতে লোকটি প্রচন্ড শক্ট হয়ে যায়। তখন তো ঝগড়া আরো বড় হয়ে যায়। একটা বড় স্ট্যাচু তো হোশির গায়ে পড়তেই নেয়। তখন শাও এসে হোশিকে বাঁচিয়ে নেয়, কিন্তু এর ফলে নিজের হাতের উপর ওই স্ট্যাচুটি পড়ে। আজকে তো গেম এখানেই শেষ হয়ে যায়, কারণ গেমে খুব বড় ধরনের ঝগড়া লেগেছে। এরপর সবাই সবার কস্টিউম চেঞ্জ করে নেয়। শাও যখন চেঞ্জিং রুম থেকে বের হয় তখন ও দেখতে পায় বাইরে হোশি ওর জন্য ওয়েট করছে। চলো আমার সাথে হসপিটালে চলো, তুমি হাতে অনেক ব্যথা পেয়েছো তাই না? হোশি তো প্রচন্ড টেনশন হচ্ছিল, ও যদি হাতে বেশি ব্যথা পায় তাহলে তো ও প্রজেক্টে ঠিক মতো কাজ করতে পারবে না। হোশি অনেকটাই গিল্ট ফিল করতে থাকে। এরপর তো ওকে জোর করে হসপিটালে নিয়ে আসে। ওকে তো এক্স রে করায়। ডক্টর বলে না না, কোনো ড্যামেজ হয়নি, ওর হাত পুরোপুরি ঠিক আছে, যেটাতে হোশি অনেকটাই খুশি হয়ে যায়। এরপর তো হোশি ড্রাইভ করে ওকে বাসা পৌঁছে দেয় আর বলে, প্লিজ তুমি বাসায় ঠিকমতো রেস্ট নিও। এরপর তো ও শাওয়ের জন্য নিজ হাতে রান্না করে। ও বারবার সরি বলতে থাকে, যা কিছু হয়েছে আমার জন্যই হয়েছে, আমাকে হেল্প করার ফলেই তো তোমার হাতে ব্যথা পেয়েছো। ওর এরকম আচরণে শাও অনেকটাই অবাক হয়ে যায়, কিন্তু ওরে তো কেয়ার দেখে ও অনেকটাই খুশি হয় আর বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি আমাকে রেগুলার ড্রাইভ করে অফিসে পৌঁছে দেবে, আবার অফিস থেকে বাসা পৌঁছে দেবে, আমার ডিজাইনিং এও তুমি আমাকে সাহায্য করবে। এরপর তো শাও ওকে একটি ওয়াচ দেয়, এটা তোমার জন্য এক বেস্ট লাকের টোকেন, এটা তুমি যত্ন করে রেখো। যখন ওই ওয়াচটি খুলে তখন ভেতরে একটি ছবি দেখতে পায়, একটা ছোট বাচ্চা আর এক লোকের, যেটা শাও আর ওর বাবার ছিল। শাও ভাবতে থাকে, আমি গেমে যাই আমার টেনশন ডিপ্রেশন দূর করতে, কিন্তু শাওয়ের কাছে ফ্যামিলি রয়েছে, সবকিছুই রয়েছে, তাহলে ও কেন বারবার গেমে যাচ্ছে? আজকের পার্টি এখানেই শেষ করছি। পর পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।